আশা করি সকলে খুব ভালো আছেন। শীত ফুরিয়ে কিন্তু বসন্ত চলে এসছে। চারদিকে একদম প্রেমের মরশুম। আমরা যাদের ভালোবাসি, যাদের শ্রদ্ধা করি, আমরা চলার পথে একজন সহযাত্রী হিসেবে কিন্তু আমরা চাই তাদের চলার পথটুকু মসৃণ হোক। শুধুমাত্র মঙ্গল কামনা বা শুভেচ্ছা বার্তা জানিয়ে নয়, আমরা আমাদের মতো করে কিন্তু ছোট বড় স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকি। তেমনই এক প্রেমের কাহিনী আজকে আপনাদের কাছে তুলে ধরব, সেই সঙ্গে তার নিজের জীবনের লড়াইটুকুও। দর্শক বন্ধুরা নমস্কার, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী অর্চনা ভট্টাচার্য। আসুন তার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার অর্চনা দি। নমস্কার পারমিতা। অর্চনা দি, অনেক কিছু পেরিয়ে আজকে তুমি অবশেষে আমাদের কাছে একদম মুখোমুখি, আমি আর তুমি, জীবন যোদ্ধার এই মঞ্চে। আমি জানি এই সিঁড়িটুকু বেয়ে আসতে তোমার কতটা কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও তুমি আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কেমন লাগছে তোমার আজকে এই মঞ্চে একজন জীবন যোদ্ধা হিসেবে আসতে পেরে? প্রত্যেকের ভেতরে একজন যোদ্ধা থাকে, আমার ভেতরে আছে। আমি তাই ভাবছি আমি জিতব, এই যুদ্ধ করেও জিতব। আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ অর্চনা। নিজেকে আমার খুব ধন্য মনে হচ্ছে আর কি। থ্যাংক ইউ। আমরা শুনবো আজকে তোমার প্রেমের কাহিনী এবং সেই সঙ্গে তোমার নিজের লড়াইয়ের কাহিনী, কারণ কোথাও না কোথাও প্রত্যেকটা মহিলা কিন্তু এক একজন সৈনিক। তুমি কি সেটা বিশ্বাস করো? প্রত্যেক মহিলাই একজন সৈনিক। ওদের জীবন যুদ্ধে ঘরের ভেতরেই অনেক যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধটা পেরিয়ে ওরা কিভাবে নিজের জীবনটা পরিপূর্ণতা পায় সেটাই দেখতে। রানুদি, একদম অনেক দিন আগের কিছু ঘটনায় আমরা ফিরে যাব, যখন তোমাদের তুমুল প্রেম চলছে। ডিগবয় শহরে তুমি বেড়ে উঠেছো, সেখানেই তোমার বড় হওয়া। তো সেখানেই দাদার সঙ্গে বোধহয় পরিচয় তোমার। একটু বলো না আমাদের, কি করে পরিচয়, কিভাবে দাদা কি করে তোমার প্রেমে পড়লেন, একটু শুনি আমরা। কারণ তোমাদের প্রেমটা খুব ডিগবয় শহরের মতো একটা জায়গায় মানে বেশ ফেমাস ছিল তখনকার দিনে। প্রেমটা মানে একদম প্রথম দেখাতেই হয়নি। আমি মোটামুটি ডাক্তার ছিল, সেই জন্য দেখতো, এরকম করতো আমাকে। তখন আমি ফ্রক পরতাম, তখন আমি শাড়িও পরি। ফ্রক পরতাম, ক্লাস 9-এ পড়তাম, ও যখন জয়েন করলো। কিন্তু ডিগবয় সবাই খুব নাম, মানে অনেক গোল্ড মেডেল নিয়ে এসছে, অনেকগুলো মেডেল পাওয়া, ফার্স্ট হওয়া, সবাই মানে খুব ইয়ে করতো আর কি। ওইটুকুই ছিল, কিন্তু আমরা ইয়েতেই করতাম। তারপরে ওর নেচারের জন্য বা একটা খুব ফ্রেন্ডলি নেচারের জন্য সবার সঙ্গে ওর বেশ ভালোই একটা ইয়ে ছিল। তারপর আস্তে আস্তে তারপরে ম্যাট্রিক পাস করলাম, কলেজে গেলাম। আমি কলেজে নাটক করতাম, নাটক করতে গিয়ে নাটক দেখার জন্য নেমন্তন্ন করতাম। তারপর দেখলাম একটু পাল্টে গেল, আমাকে আর তুই বলে না, আস্তে আস্তে করে আমাকে তুমি বলে। আচ্ছা, তুই থেকে তুমিতে শিফট হলো। হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞেস করতাম না কেন আপনি আমাকে তুমি বলছেন। তুমি কি বুঝতে পারতে তখন? না, ঠিক বুঝতে পারতাম না। আর দুই একজন বন্ধু বলতে, শোন, কিছু না একটা কিছু হয়েছে, তুই জিজ্ঞেস করতো। তো আমি আর জিজ্ঞেস করতে পারতাম না। তুমিও কি ততক্ষণে দাদার প্রেমে পড়ে গেছো? হ্যাঁ, কিছুটা তো পড়ে গেছি। কিন্তু চিঠি লেখালেখি কবে থেকে শুরু হলো? তখনও চিঠি লেখা শুরু হয়নি। আচ্ছা। হ্যাঁ, তখনও চিঠি লেখা শুরু হয়নি। পরে যখন প্রেমটা বললো বা কিছু বললো, নিবেদন করলো, তারপর আস্তে আস্তে একটু আমারটা স্লিপের মতো থাকতো, 1 লাইন 2 লাইনের মতো থাকতো। একটু মনে পড়ছে কি থাকতো, কি না একটা দুটো যদি একটু থাকতো, এই জিনিসটা আসবে বা কবে আসবে কি, এরকমই থাকতো। আমারটা একদম স্লিপ থাকতো, 2 লাইনের স্লিপ থাকতো। দাদারটা খুব রোমান্টিক থাকতো। আচ্ছা। তো রানুদি, যে কথাটা হচ্ছে তখন তুমি প্রেমে মশগুল এবং ততক্ষণে তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিয়েছো, কিন্তু তোমার মা চাইছেন না যে তুমি এই মুহূর্তে বিয়েতে সম্মতি দাও। তুমি কিন্তু তোমার ক্যারিয়ারে কনসেন্ট্রেট না করে তখন বিয়ের সিদ্ধান্তটা নিলে। আমি তোমার কাছে একটু জানতে চাইবো,
যে উম, ওই অবস্থানে দাঁড়িয়ে তুমি যখন সিদ্ধান্তটা নিলে তখন হয়তো খুবই আনন্দদায়ক ছিল, কিন্তু কোথাও কি আজকের দিনে দাঁড়িয়ে তোমার আফসোস হয় তোমার ক্যারিয়ার নিয়ে? আমার দিদিরাও সবাই চাকরি করতো এবং আমার মা ওইভাবেই মানসিকতা দিয়ে বড় করেছিলেন যে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে হবে। হ্যাঁ, কিন্তু আমি চাকরি করতে চাইলাম না। আমি বললাম না, আমি বিয়ে করব। তার সবচেয়ে বড় কারণ ছিল যদি চাকরিটা অন্য জায়গায় আমার হয় আমি ছেড়ে থাকতে পারবো না। এ তো ডিগবো চাকরি ছেড়ে যাবে না, আর আমি ছেড়ে থাকতে পারবো না। তাই বিয়ে করে নেওয়াটাই সবচেয়ে ভালো, তো আমরা একসঙ্গে থাকতে পারবো। মানে সেটাই সবচাইতে তখন মানে আনন্দদায়ক ছিল তখন তো বেশ প্রাপ্তি। হ্যাঁ, আমার সেটাই জীবনের পরম পাওয়া ছিল। আমি ভেবেছি সেটা আমার অনেক পরম পাওয়া। সত্যি করে আমার সেই দিনগুলো অনেক আনন্দের, অনেক মধুর স্মৃতিগুলো রয়েছে। এখন দাঁড়িয়ে মনে হয় আমি কেরিয়ারটাও করতে পারতাম ভালো করে। কারণ তোমার মধ্যে সেই পটেনশিয়াল ছিল বলে তোমার মনে হয়। ছিল, এতটুকু তো মা করেই দিয়েছিল। আচ্ছা, তুমি বাড়ির বড় বউ ছিলে? আমি একমাত্রই বউ ছিলাম। আচ্ছা, আমার একমাত্রই ছেলে ওরা একই ছেলে, তাই আমি একমাত্রই বউ ছিলাম। তাই আমার দায়িত্ব অনেক ছিল। সংসারের হ্যাঁ, মানে পুরো সংসারের প্রতিপালনটা দাদাই করতো, সেই জন্য আমারও অনেক দায়িত্ব ছিল। আচ্ছা, তো সেই দায়িত্বগুলোর সঙ্গে সঙ্গে তোমার মনে হয়েছে যে তুমি যখন সংসার করছো, মানে আজকের দিনে দাঁড়িয়ে কি তোমার মনে হয় তখন তুমি ক্যারিয়ারটাকেও বা চাকরি বাকরি বা তোমার জন্যও নিজেকে একই সঙ্গে তুমি ব্যালেন্স করে নিতে পারতে? পারতাম বোধ হয়, কিন্তু তখন করিনি, একদম ভাবিইনি। ভেবেছি দাদার পড়াশোনাটা আরও এগিয়ে যাক, নিজে এত ভালো একটা স্টুডেন্ট হয়ে কেন ওইটুকু জায়গায় থাকবে, এগিয়ে যাক। আচ্ছা রানুদি, মানে খুব আন্তরিক একটা আলোচনা করছি যেহেতু আমরা এই মঞ্চে আছি এবং আমরা চাই যে এই জীবনের সত্যগুলো যেন অন্য কাউকেও ইন্সপায়ার করে। কিন্তু কখনো তুমি যখন, দাদা খুব মেধাবী, আমরা সকলেই জানি যে একজন মেধাবী ডাক্তার হিসেবেও তিনি নিজেকে প্রায় প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন তখনের সময়ে, কিন্তু তুমি সর্বদা দাদাকে কিন্তু সাপোর্ট করে গেছো। তোমার আরো পড়াশুনো তুমি চালিয়ে যাবে কি না যাবে সেগুলো ভাবনি, সমস্ত সংসারকে আঁকড়ে ধরেছো। ধরে নিয়ে কনস্ট্যান্ট যে সাপোর্টটা দাদার সুপ্রতিষ্ঠিত হওয়ার পেছনে কিন্তু তোমার অবদানও অনেকটা বলে মনে হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত কিছুর মধ্যে কোথাও কি মনে হয়েছে অর্চনা তার স্ত্রী, অর্চনা তার মা, ওখানে অর্চনা কোথায় ছিল? নিজেকে কি কোথাও হারিয়ে নিচ্ছিলে? ওই সময়টা হয়তো আমি নিজের সুখের দুঃখের কথা ভাববো, আমার সময়ও ছিল না, ভাবনাটাও ছিল না। কিন্তু এখন মনে হয় আমি আমার কথাগুলো ভাবতে পারতাম। মানে সবই এখন মনে হচ্ছে তো? এখন মনে হচ্ছে, আফসোস হচ্ছে আর কি, আমার নিজের কেরিয়ারটাও ভালো করে আমি করতে পারতাম। কোথাও কি সেখানে মনে হয় যে অর্চনার অস্তিত্ব কোথাও হারিয়ে গেছিল? ওই সময়টা অর্চনার অস্তিত্ব পুরোটাই হারিয়ে গিয়েছিল আমার মনে হয়। তো এই অর্চনাকে ফিরে পেতে অর্চনা কি করলো? প্রথমে অর্চনা, দাদা একটা জিনিস চাইতো সবসময়, কিছু একটা নিজেদের কমন কিছু থাকুক, যার জন্য আমরা সেতার বাজাতাম, দুজনেই সেতার বাজাতাম। হ্যাঁ, ডুয়েট অনেক জায়গায় আমরা ক্লাবে টাবেও ডুয়েট করেছি, বাজাতাম, সেটা একটা ছিল। কিন্তু ঘরের বাইরে গিয়ে কোনো কাজ করতে মানে খুব একটা উৎসাহ দেয়নি কখনো, যার জন্য আমি করিনি। কিন্তু তারপরে যখন আমার ছেলে যখন আইসিএসসি দিল, ওই খুব সাপোর্ট দিয়েছে। আচ্ছা, মানে সবচাইতে বেশি ইন্সপিরেশনটা তোমার ছেলের থেকে? বড় ছেলে দিয়েছে আমাকে, মা তুমি এখন যাও, ওর স্কুলেই আমি চাকরি পেয়ে গেছি। আমরা শুনবো দিদির কথা, কিন্তু দর্শক বন্ধুরা আমরা শুনছি একটা প্রেমের কাহিনী এবং তারপরে নিজেকে খুঁজে পেতে আমাদের এই অর্চনাদি কি কি পদক্ষেপ নিলেন আমরা শুনবো এবং আপনাদের কাছে পৌঁছে দেব। কিন্তু এক্ষুনি নিয়ে নিতে হবে আমাদের একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন।
দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। সরাসরি আবারও চলে যাচ্ছি অর্চনাদির কাছে। অর্চনাদি, যাকে আমি রানুদিও বলি কিন্তু মাঝে মাঝে। তো রানুদি, আবার সেই পুরনো নামটাতেই ফিরছি। এই ছোট্ট নামটা আমার খুব ভালো লাগে তোমায় ডাকতে। তো তুমি চুটিয়ে সংসার করছো পুরোপুরি। তোমার প্রথম ছেলে এবং দ্বিতীয় ছেলের মধ্যে যে ব্যবধান, সেটা কিন্তু 10 বছর। তো মাঝখানে অনেকটা দিন কেটে গেছে। ঠিক কখন তোমার মনে হলো যে তুমি নিজে কিছু করবে? আমি ছেলেদেরকে আমি নিজেই পড়িয়েছি, সেজন্য আমার নিজের তখন পড়াশোনা করতে হয়েছে। তখন আচ্ছা। ওদের পড়াতে পড়াতে মনে হলো আমিও পড়ানোর কাজটা করতে পারবো এবং আমার কিছু করার দরকার। তারপর আমার বড় ছেলে যখন আইসিএসসি দিল, তারপর ওদের স্কুলেই আমাকে বললাম ওদেরকে একদিন যে আমি কিছু একটা করতে চাই। বলছি হ্যাঁ, আমরাও তো তাই ভাবি, তুমি কেন বাড়িতে বসে আছো, তুমি আসো আমাদের সঙ্গে। বাহ, তারপর কোন স্কুল সেটা? সেটা ডিগবই কার্মেল কনভেন্ট ছিল। আচ্ছা। হ্যাঁ, তো তারপরে আমি ওদের স্কুলে জয়েন করলাম। ওদের স্কুলে জয়েন করলাম। আমার বরের স্বামীর রিটায়ারমেন্ট অবধি আমি ওখানেই করেছি। 2006 পর্যন্ত আমি ওখানেই করেছি। আসলে এতবার দাদার কথা উঠে আসছে, একবার আপনাদেরকেও বলে দিই তার পরিচিতিটা। তিনি একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, এই শহরের ডক্টর নির্মলকান্তি ভট্টাচার্য। আজকে তার স্ত্রীকেই আমরা পেয়েছি। আবার ফিরে যাচ্ছি রানুদির কাছে। রানুদি, শুনছিলাম, বলো। তারপর আমি ওদের স্কুলে জয়েন করলাম। কিন্তু তখন আমার কাজ শিখতে হলো। আমি অনেক পিছিয়ে পড়েছিলাম। স্কুলের কাজটা খুব সহজ ছিল না, কিন্তু আমাকে ওদের প্রিন্সিপাল বা কিছু মানে সকলে তোমাকে প্রচুর সহায়তা প্রচুর করলেন। ইয়ে করেছেন, আমায় হেল্প করেছেন। ক্লাস কিভাবে নিতে হবে বা কিভাবে আমি বাচ্চাদের সঙ্গে ইয়ে করবো, ওরা আমাকে প্রচুর আমাকে হেল্প করাতে আমি শিখেছি, ওদের থেকেই কাজ আর সেই শিখেছি। শেখার উৎসাহটাও তোমার ছিল। হ্যাঁ, শেখার বয়সটা ছিল। তোমার কাছে কোনো ফ্যাক্টর মনে না, হয়নি? না। আচ্ছা দিদি, এই যে তুমি যখন মানে চাকরিতে আবার ঢুকলে, আবার মানে সেই প্রথম চাকরি, তোমার হাতে যখন প্রথম স্যালারিটা এলো, সেই মুহূর্তের অনুভূতিটা যদি একটু শেয়ার করো। কারণ একজন সুপ্রতিষ্ঠিত ডাক্তারের স্ত্রী হিসেবে তোমার সত্যিকারের কোনো অভাব ছিল না। ছিল না, গাড়ি বাংলো সব সবকিছুই ছিল। তোমার যখন যা available চেয়েছি ছিল। পেয়েও গেছি। আমি তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন তোমার নিজের স্যালারিটা ড্র করছো বা হাতে পাচ্ছ, সেই অনুভূতিটা কেমন? যখন পেয়েছি তখন আমার মাকে দিয়েছি 100 টাকা। খুবই কম স্যালারি পেয়েছি, কাউকে বলিনি কত স্যালারি পেয়েছি। কিন্তু তার আমার থেকে মাকে তুমি 100 টাকা দিয়েছি, আমার শাশুড়িকে 100 টাকা দিয়েছি। আনন্দটা কেমন ছিল? তখন মানে ওই নিজের রোজগারের টাকাটা 7 রাজার ধন মনে হয়েছে। ঠিক তাই। হ্যাঁ, আমার হচ্ছে সেটা তো আমার 7 রাজার ধন। মিন্স প্রবাবলি সেদিন মনে হয়েছিল যে তুমি রিচেস্ট পারসন হ্যাঁ, ইন দ্য আর্থ। ওইটাই। তখন ওই পয়সাটা দিয়ে আমি প্রথম ওদেরকে দিয়েছি, মনে আছে। তারপর হয়তো ছেলেদেরকে 2 ছেলেকে একটু একটু কিছু দিয়েছি, কিছু পড়তে দিয়েছি। হ্যাঁ, 2007 সন তুমি প্রথমবার বিশ্ববিদ্যালয়ে পা রাখলে। তখন তোমার বয়স 54 বা 55, সেরকমই। এমন একটা বয়সে মানে তুমি ছাত্রজীবন অনেক পেছনে ফেলে এসছো। অনেক পেছনে ফিরে এসেছিলাম। সেই বহু বহু যুগ বাদে তোমার আবার বিশ্ববিদ্যালয়ে পা রাখা, একটা নতুন একটা ভাষাকে তুমি রপ্ত করার জন্য, এবং সেটাও বিদেশি ভাষা। তো সেই সম্বন্ধে একটু বলো। তখন তুমি যখন পা রাখলে তুমি কি ফিল করলে? আমার স্বপ্ন ছিল আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ব, কিন্তু সেটা অনেক কারণেই হয়ে ওঠেনি। যখন আমি 2007 সনে আমি এখানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আচ্ছা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এন্ট্রেন্স দিয়ে আমি পেয়েছি। কারণ আমি ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে করেছি, গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমার এন্ট্রেন্স দিতে হয়েছে, দিয়ে আমি পেয়েছি। যখন আমি প্রথম দিন ইয়ে করলাম, আমার চোখের জলটা রাখতে পারিনি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল যে আমি এত বছর পর, আমি তো আমার নিজের খরচে, তখন তো আমি মারিয়াতে চাকরি করি, এই যে আমার নিজের এই যে তোমার উপার্জনে, আমার স্ব উপার্জনে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি এবং শিখতেও পেরেছি। সেটা আমার ভালো লাগলো। এবং তুমি অন্য স্কুলেও তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পড়াতে। হ্যাঁ,
কি কি স্কুল জানো ছিল? আমি প্রথমে মারিয়াতে, গুয়াহাটি সেই প্রথমে মারিয়া পাবলিকে করেছি, আচ্ছা। বীরকুচিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সেখানেও বেশিটাই করে, ওইখান থেকে আমি ফ্রেঞ্চ করেছি, সব কিছু করেছি। তারপর আমি ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল বলে একটা স্কুল আছে, সেই স্কুলটাতে করেছি। খুব ভালো লাগলো শুনে। একটু দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে রানুদি এমন একটা বয়সে এসে কিন্তু নতুন একটা সাবজেক্ট হোক, নতুন একটা ভাষা হোক এবং নতুন পরিবেশে আবার নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করলেন, শুধুমাত্র কিন্তু শেখার আগ্রহে। আমরা এইটুকুই বলতে চাই যে জীবনে কোনো কিছু শেখার জন্য কখনো কিন্তু দেরি হয়ে যায় না। আপনারাও সেটা কখনো ভাববেন না বা কোনো সংকোচে নিজেকে বেঁধে রাখবেন না। জীবন আমাদের সুন্দর তখনই হয়ে ওঠে যখন আমরা সর্বতোভাবে তাকে গ্রহণ করতে পারি এবং ইচ্ছেগুলোকে তার সামনে তুলে ধরে প্রকাশ করতে পারি। সেটুকুই বলার ছিল। ফিরে যাচ্ছি আবারও রানুদির কাছে। রানুদি, এই যে তুমি নতুন একটা ভাষা নিয়ে চর্চা করলে এবং তারপরে সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তুমি ছেলে মেয়েদের, তো বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা সেখানে, ম্যাক্সিমাম সেখানে মানে ইয়াং ছেলেমেয়েরা ছিল, সব ইয়াং ছেলে। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে তুমি তাদের সঙ্গে বসে ক্লাস করছো, এটা তো একটা অনন্য অনুভূতি। হ্যাঁ, আমাকে অনেকে কাকিমা বলেই ডাকতো, অনেকে ম্যাডামও ডাকতো। হ্যাঁ, কিন্তু আমি খারাপ পেতাম না, ভালোই, ওদের সঙ্গেও শিখেছি, ওদের থেকেও হেল্প পেয়েছি, আমি নিজেও ওদেরকে হেল্প করেছি। আর স্যার খুব কোঅপারেটিভ ছিলেন। আচ্ছা। যে স্যার ছিলেন, ঝা স্যার। এই সমস্ত কিছুর মানে একটু বাইরে গিয়ে আমি জিজ্ঞেস করতে চাইছি বা জানতে চাইছি যে দাদা তখন, মানে দাদার অনুভবটা তখন কি ছিল, বা দাদা খুব প্রাউড ফিল করতেন তোমাকে নিয়ে সেরকম না, কিছু? কিছুতে আমার প্রাউড ফিল করেনি। আমার আসতে দেরি হতো বলে রাগই করতো মাঝে মাঝে, যে কেন এত দেরি করে আসছি। পরে বুঝতে পেরেছে যখন আমার মানে ডিগ্রিগুলো, মানে এগুলো নিয়েছি, তখন প্রাউড ফিল করেছে যে না, কিছু তো করেছে। না সেটাই, তখন বুঝতে পারিনি যে, বুঝতে পারিনি পারিনি আমি কি করছি, এত সকাল 7টায় বেরিয়ে যাচ্ছি আর রাত্র 8টায় ঘরে ফিরছি, তখন এত বুঝতে পারিনি। পরে যখন আমার ইয়েগুলো দেখেছে, তখন বুঝেছে যে না, কিছু করেছে আর কি। এবারে আমাদের একটা আবারও নিয়ে নিতে হবে বিরতি। দর্শক বন্ধুরা, কোথাও চলে যাবেন না, আমরা শেষ পর্বের দিকে যাচ্ছি, ফিরে আসবো শিগগিরই, সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, ফিরে এলাম আবারও একটা বিরতির পরে। যেহেতু সময় ফুরিয়ে আসছে, একদম চলে যাব রানুদির কাছে। রানুদি, কিছুদিন আগে, হয়তো বছর 3 হবে, তুমি একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হলে এবং সেখানে একটা তোমার বড় সড়ো মেজর অপারেশন করতে হলো। আমাদের কি ঘটেছিল একটু বলবে কি? সেটা আমি তখন নিজেও বুঝতে পারিনি। আমি জাস্ট ট্রেন থেকে নেমেছি আর ঠিক দাঁড়িয়েছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি নিজেই পড়ে গেলাম। ট্রেন থেকে পড়িনি, জাস্ট প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, কোনো ভিড় ছিল না, কিছু ছিল না। নামার পরে আমি পড়ে গেলাম। পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম যে আমি আর উঠতে পারছি না, পাটা তো ভেঙেছে, ভালোই ভেঙেছে, সঙ্গে হাতটাও ভেঙেছিল। তারপর ওইখান থেকে ভীষণভাবে গুড়িয়ে গেছিল, উঠতে তো পারিনি। তারপরে আমি ওই পোর্টারকে বললাম যে আমাকে ধরে একটু ওঠা, বা ওরাই, পোর্টাররা অনেক সাহায্য করেছে, ওরা হুইল চেয়ার আনলো, আমাকে হুইল চেয়ারে বসিয়ে। তো তারপরে যে তোমার একটা মারাত্মক অপারেশন হয়েছে, বিশাল বড় একটা তারপর অপারেশন, আমরা হাসপাতালে চলে গেলাম, আর্য হাসপাতালে চলে গেলাম। ওইখানে তুমি কতদিন মানে শয্যাশায়ী থাকতে হয়েছিল তোমাকে? থাকতে হয়েছে তখন 3 মাসের মতো থাকতে হয়েছে আমার। 3 মাস পুরো থাকতে হয়েছে, বেডরিডেন ছিলে তুমি। তারপর ফিজিওথেরাপি চলছিল, ফিজিওথেরাপিতে আমি কিছুটা, মানে আমার একটু উঠে দাঁড়াতে পেরেছি, ওয়াকার দিয়ে হোক আর হোক। তো এই যে অর্চনাদি, এত মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে, তুমি 3 মাস প্রায় শয্যাশায়ী ছিলে এবং এখনো আমি দেখি তোমার চলাফেরা করতে কিন্তু অসুবিধা হয়, তুমি এখনো ভালো জুতো পরতে পারো না, তুমি মানে এখনো তোমার হাওয়াই চটি পরেই কিন্তু চলাফেরা করতে হয়, একটা উঁচু একটা নিচু, মানে এই যে সমস্ত কিছুর মধ্যে
চিকিৎসাবিদ্যা তো রয়েইছে তোমাকে সুস্থ করার ক্ষেত্রে, কিন্তু আর কি মনে হয় তোমার যে তুমি যে আবার ওয়াকার থেকে উঠে দাঁড়িয়েছো এরকম একটা বয়সে এসে আবার চলাফেরা করছো, এবং শুধু চলাফেরা নয়, অ্যাক্টিভলি তুমি কাজ করছো, সকল সংগঠনের সঙ্গে কাজ করছো, আজকে আমাদের আমন্ত্রণে এই মঞ্চে তুমি সিঁড়ি বেয়ে উঠে এসছো, তো সেটার পেছনে তোমার কি মনে হয়? আমি সবসময় গড বিলিভিং পার্সন যাকে বলে, আমি কিন্তু সেরকম। আমাকে ভগবান কোথা থেকে শক্তি দেন আমি জানি না, সেই শক্তিটা কি আমি কাজে লাগিয়ে করি, যে আমি পারবো, আমার সঙ্গে ভগবানই আছেন। সত্যি সবকিছুর পেছনে সেই মনের একটা আননোন কোনো অথরের আমি একটা কবিতা পড়েছিলাম, একজন লোক খুব ভগবান বিশ্বাসী ছিল, বলছিল ভগবান তুমি আমার সঙ্গে থাকবে, বলছে হ্যাঁ তোমার সঙ্গে আমি তোমাকে সব সময় পা দেবো আর কি। তো সমুদ্রে বিশ্বাস করো? হ্যাঁ, সমুদ্রের ইয়েতে হাঁটতো, দুটো পায়ের ছাপ দেখতো, একসময় দেখলো ওর একটা পায়ের ছাপ, তখন ভগবানকে বলল তুমি বলছিলে আমার দুঃসময়ের সময় তুমি আমার সঙ্গে থাকবে, আজকে কেন আমি একা একা হাঁটছি? তখন ভগবান বলছি বোকা, সেটা তো তোর পায়ের ছাপ ছিল না, সেটা আমার পায়ের ছাপ ছিল, সেটা তোকে আমি কোলে তুলে নিয়ে গেছিলাম, সেই জন্য তুই একটা পায়ের ছাপ দেখেছিস। কি সুন্দর কথা। হ্যাঁ, সেই কবিতাটা আমাকে খুব ইন্সপায়ার করে এখন। কবিতাটা ঠিক আমার মুখস্থ করা নেই, বাট যে স্টোরিটা তুমি বললে সেটা খুব খুব ইন্সপায়ারিং। তো হচ্ছে আমি তো তোকে কোলে তুলে সেই জায়গাটা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য তুই একটা পায়ের স্টেপ দেখেছিলি, দুটো পায়ের স্টেপ দেখতে পারিস। খুব সুন্দর কথা। যেহেতু আমরা রানুদি একদম মানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটা খেলা রয়েছে যেটা হলো র্যাপিড ফায়ার। তুমি একদম ভাবার মতো সময় পাবে না, ইনস্ট্যান্টলি তোমাকে আনসার দিতে হবে। তো আমরা চলে যাই সেই খেলায়। তো যেটা হলো, আমি জানতে চাইবো তোমার প্রিয় রংটা কি? আমার প্রিয় রং গোলাপি। গোলাপি? হ্যাঁ, একদম মানে আবির আবির রং পছন্দ তোমার, আমার সো সুইট। প্রেম কি তোমার কাছে? প্রেম আমার কাছে ঐশ্বরিক প্রেম। প্রেমটা প্রথম থেকে মানবিক থাকে, তারপরে সেটা মিশে যায় ভগবানের সঙ্গে। সামথিং স্পিরিচুয়াল, সামথিং ডিভাইন। এবারে তোমাকে ইউ হ্যাভ টু চুজ অনলি ওয়ান। তোমাকে দুটো শহরের নাম বলছি, একটা শহর চুজ করবে, ডিগবয় না গুয়াহাটি? দিগ্বয় আমার জন্মস্থান, সেজন্য দিগ্বয়টা আমার সবসময় পছন্দের, কিন্তু গুয়াহাটিও মানে সে ওপেন, আমার নিজেকে যে আমি ওপেন করতে পারি। হ্যাঁ, এখনো আমার ডিগবই আছে। কেন বলো তো, ডিগবয়ের কি মিস করো তুমি? আমি ডিগবয়ের একটা তেলের গন্ধ আছে, আমি জন্ম থেকে তেলের গন্ধ পেয়ে বড় হয়েছি, গুয়াহাটি এসে সেটা খুব মিস করতাম। তাই প্রায় আমি না ওই নুনমাটির দিকে যাই, গিয়ে ওই তেলের গন্ধটা নিয়ে আসি, নুনমাটি রিফাইনারির কাছে চলে যাই। একদম নস্টালজিক একটা কিছু উঠে আসলো। হ্যাঁ, সত্যি। এবারে যেটা হলো, ধরো চা পাতার সবুজ বাগান তোমার পছন্দ নাকি সর্ষে ক্ষেতের হলুদ? আমার সর্ষে ক্ষেতের ফুলটাই পছন্দ। সে সব ওর মধ্যে রিদম আছে, ও দুলছে, বাতাসের সঙ্গে দুলছে, ওর স্টিফ হয়ে থাকেনি, ওদের জীবনে স্পন্দন আছে, ছন্দ আছে। খুব সুন্দর একটা বিকেল কাটালাম আমরা তোমার সঙ্গে। রানুদি, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি এমনভাবেই প্রেমময় থাকো, এমনভাবেই হাসি মুখে থাকো, সুস্থ থাকো, আর ভীষণভাবে অ্যাক্টিভ থাকো, ভালো থাকো। কিন্তু যেতে যেতে একটু জানতে চাইবো, আমার দর্শক বন্ধুদের জন্য তুমি কি বলতে চাইবে? আমার এখানে আজকে খুব ভালো লাগছে, আমার নিজেকেও খুব মানে ধন্য মনে হচ্ছে। আমরা প্রত্যেকেই তো সৈনিক, তাই আমার মনে হয় সবাই আমরা সব যুদ্ধ করে হোক আর এমনিতেই হোক, আমরা কিছু করতে পারবো, আমরা কিছু করব, এবং আমরা জিতবো। শুধু তাই, আমরা জিতবো, আমাদের যদি বিশ্বাস থাকে যে আমরা করতে পারবো জিনিসটা, আমরা যোদ্ধা শুধু নই, আমরা যোদ্ধা হয়ে জিতবো, তবে আমরা জিতবো। সেই শক্তিটা আমাদের মধ্যে আছে সবার কাছে। খুব ভালো থেকো রানুদি। দর্শকদের কাছে ফিরে যাচ্ছি। দর্শকেরা, আমাদের সময় শেষ হয়ে এসছে, যেতে যেতে আমরাও সেই কথাটাই আবার বলতে চাইবো আপনাদের কাছে, যে জীবনে শেখার জন্য কোনো কিছুরই বয়স হয় না, শুধু ইচ্ছেটুকুর দরকার হয়। সেই ইচ্ছেটাকে শুধু আমাদের জাগিয়ে রাখতে হবে। আমরা ফিরবো আবারও পরবর্তী পর্বে, আপনারা সঙ্গে থাকবেন সেই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সকলে, নমস্কার।